ফেরদৌস, প্রথমে আমি জিজ্ঞেস করব, নিজেকে বামপন্থী হিসেবে পরিচয় দেওয়াটা টেলিভিশন পর্দায় বা ডিজিটাল মিডিয়ায় এটা বেশি ভালো লাগে, না আইনজীবী হিসেবে পরিচয়টা ভালো লাগে? দেখুন, আমি দুটো সত্তা নিশ্চিতভাবেই রয়েছে। সেটা হচ্ছে আইনজীবী, আমি পেশাগতভাবে একজন আইনজীবী এবং একজন আইনজীবী তো কোনো পন্থী হতে পারেন না, বামপন্থী বা দক্ষিণপন্থী কোনো পন্থী হতে পারেন না। অ্যাডভোকেট একটা আমাদের নির্দিষ্টভাবে যে আইনজীবী সত্তা, সেই আইনজীবী সত্তা আমি পেশাগতভাবে, এবং সেই সত্তার ক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ করি না, এবং সে কোনো পন্থার জন্যও নয়, কোনো কিছুর জন্যই। সেটা একটা পরিচয়। আর আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি প্রতিটি মানুষের একটা রাজনৈতিক সত্তা থাকা প্রয়োজন। এবং সেই রাজনৈতিক সত্তার জায়গা থেকে নিশ্চিতভাবেই আমি বামপন্থী হিসাবেই নিজেকে তৈরি করতে চাই। কারণ আমি মনে করি আমি গতকাল যে মানুষটি ছিলাম, আজকে তার থেকে কিছুটা হয়তো উন্নততর মানুষ হব। সেই ভাবনা চিন্তা থেকেই আপনি বলতে পারেন যে একটা পথ তো বেছে নিতে হয় রাজনৈতিকভাবে। এবং যেহেতু এই বিশ্বাসে বিশ্বাস করি যে প্রতিটি মানুষের একটা রাজনৈতিক সত্তা থাকা প্রয়োজন, সেই রাজনৈতিক সত্তার জায়গা থেকে এবং নিজেকে ওই যে বললাম না উন্নততর, গতকালের ফেরদৌস শামীমের থেকে আজকে ফেরদৌস শামীম একটা উন্নততর ফেরদৌস শামীম হবে, সেই পথ, সেই যাত্রাপথকে আপনি বলতে পারেন যে যাত্রাপথ তৈরি করার ক্ষেত্রে একটা পন্থা অবলম্বনের ক্ষেত্রে আমি মনে করি বামপন্থী হিসাবে এবং বামপন্থাকে অবলম্বন করা উচিত বলে আমি মনে করি। জীবনে কি ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আইনজীবী হওয়ার? মানে বাড়িতে কি আইনজীবী হওয়ার এরকম ঘটনা আছে? তার কারণ আমরা বিশেষভাবে দেখি যে বলিউডের ক্ষেত্রে, টলিউডের ক্ষেত্রে অথবা আইনের ক্ষেত্রে বংশ পরম্পরায় একটা ঐতিহ্য থাকে। সেক্ষেত্রে কি ফেরদৌস শামীম, তার কি একটা ঐতিহ্য ছিল, বাড়িতে কেউ আইনজীবী ছিলেন? না, মানে আমার বাবা বা দাদু ছিলেন না। কিন্তু তার আগের প্রজন্ম ছিল। ফলে আপনি বলতে পারেন যে একটা গ্যাপ প্রজন্ম বলতে পারেন। তার কারণ, এবং সেটা নিয়ে যে আমি একদম ছোটবেলা থেকে জানতাম সেরকমও বিষয়টা নয়। হুম। এটা একটা বলতে পারেন যে সময়ের প্রবাহে আমি আইনজীবী তৈরি হয়েছি। সেটা অন্য বিষয়। কারণ হচ্ছে আমি মনে করি না যে ওই আইনজীবী থাকলেই আইনজীবী তৈরি হওয়া যায়। এরকমটাও আমার চিন্তা ভাবনা নয়। হ্যাঁ, নিশ্চিতভাবেই আইন পেশার সঙ্গে যখন যুক্ত হয়েছি, যখন আইন পড়তে শুরু করেছি, তখন নিশ্চিতভাবেই এই পেশার সঙ্গে সংযুক্ত হব বলেই পড়তে শুরু করেছি। এবং আমি এই যে প্র্যাকটিসটা করব, এটা আমি ভেবেই আইন পাঠ নিতে শুরু করেছি। কিন্তু বাবা বা শ্বশুর মশাই যদি আইনজীবী হয়, তাহলে তো সুবিধা হয় ক্লায়েন্টের ক্ষেত্রে, পরিচয়ের ক্ষেত্রে। সেটা অস্বীকার করি না। কিন্তু তার সঙ্গে আমি সঙ্গে নিশ্চিতভাবে বলব যে আপনি যদি দেখেন, আমি যদি কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমি একাধিক উদাহরণ দিতে পারি। আমি নামের মধ্যে যাচ্ছি না। হুম। দেখবেন একাধিক ১ম প্রজন্মের যারা আইনজীবী তারা সফল হয়েছে। আবার একাধিক এরকম মানুষ আছেন যারা অত্যন্ত নামী সফল আইনজীবীর পুত্র বা কন্যা, তারা সফল হতে পারেনি। এই উভয় উদাহরণই রয়েছে। আমি মনে করি না, ধরুন আপনার বাবা বা মানে যেকোনো আইনজীবীর বাবা ধরুন আইনজীবী। তিনি হয়তো ১ম ৪ টে ৫ টা ১০ টা ২০ টা ক্লায়েন্ট পেলেন তার বাবার কাছ থেকে বা তার বাবার ক্লায়েন্ট। কিন্তু তিনি যদি তার পারফরম্যান্স যদি সঠিকভাবে না দেখাতে পারেন, সেই মানুষগুলো তার মক্কেল হিসেবে নাও থাকতে পারে। ফলে এটা খুব স্বাভাবিক, যিনি এই পেশায় আসছেন তাকে তার নিজের ছাপ রাখতে হয় এবং তাকে নিজেকে প্রতিদিন প্রমাণ করতে হয়। এবং এই পেশাতে আসা একটা অনেকটা বলতে পারেন ওই প্রতিদিন যেহেতু প্রমাণ করতে হয়, প্রতিদিন গিয়ে নতুন করে আমার দাঁড়াতে হয়। এই পেশাতে আসার পেছনে ওটা একটা সবথেকে বড় কারণ ছিল। কারণ নিজেকে প্রতিদিন ভাঙতে হয়। আজকে আমি যে মামলায় যেভাবে সওয়াল করলাম, যে প্রেক্ষিতে সওয়াল করলাম, আগামীকাল হয়তো সেই প্রেক্ষিত থাকবে না অন্য একটি মামলায়। ফলে সেটার জন্য নিজেকে আবার মোল্ড করতে হয়। তার জন্য পড়াশোনা করতে হয়। ফলে এই পেশার বলতে পারেন এটা একটা চার্ম। আমি সেই চার্মটাকে, সত্য কথা এই পেশার ক্ষেত্রে বলতে পারেন সেই চার্মটাকে আমি এনজয় করি। এবং এই পেশাটা না আমার কাছে অনেকটা বলতে পারেন যে মানে ওই বাঁচার রসদের মতো। প্রতিদিন নতুন করে সমস্যা আসে, সেই সমস্যার আবার সমাধান করতে হয়। নতুন করে ভাবতে হয়, নতুন করে পড়াশোনা করতে হয়, নতুন করে ড্রাফট তৈরি করতে হয়। ফলে এই যে নতুন বিষয় আসে, সেটা আমার এই পেশার ক্ষেত্রে বলতে পারেন আমার আমাকে বাঁচতে সাহায্য করে। এই পেশাকেও আমাকে এগিয়ে নিয়ে যেতে